অপেক্ষা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা আগের পর্বে শুনেছিলেন জেমস কিছু দেখে ভয় পেয়েছিল। তারপর কি হয়েছিল জানার জন্য আজকের পর্বটি শুনতে থাকুন। শুরু হচ্ছে ছদ্মবেশী মৃত্যুদূতের দ্বিতীয় পর্ব। প্রথমে তো আমার মনে হয়েছিল সবটাই আমার বাবার কারসাজি, কিন্তু উনি সমাধির পাশে একইভাবে হাঁটু মুড়ে বসে আছেন, একটুও নড়েননি। ওনার সামনের ওই খোলা কফিন থেকে এবার ক্রমে মাথা তুলে বেরিয়ে আসতে লাগলো একটা দেহ। আমি যা আন্দাজ করেছিলাম এখন দেখছি সেটাই ঠিক। তাহলে তো ফাদার জর্জ নিজের মনে কথাগুলো উচ্চারণ করলেন। অন্যদিকে জেমস রুদ্ধশ্বাসে বলে চলেছে, মৃতদেহ যে কফিন খুলে এভাবে উঠে বসতে পারে তা আমার কল্পনাতীত। আমার সামনে ধীরে ধীরে কফিনের ঢাকনাটা পুরো খুলে গিয়ে সেই মৃত মানুষটি উঠে বসল। তাকে মানুষ বলা উচিত হবে না, নিশ্চয়ই অশুভ জগতের কোনো জীবাত্মা সে। আমি একদৃষ্টে সেদিকে চেয়ে রইলাম। আমার স্নায়ুমণ্ডলী আমাকে নড়তে বা কথা বলতে চরম বাধা দিতে লাগলো। জড়বৎ দাঁড়িয়ে দেখতে লাগলাম সেই অপার্থিব ও আপাত অসম্ভব কাণ্ড। মৃতদেহটা এবার কফিন ছেড়ে বাইরে বেরিয়ে আসলো। চাঁদের আলোয় তাকে দেখে বোঝার উপায় নেই যে বহু যুগ সে মাটির গভীরে বদ্ধ কফিনে শায়িত ছিল। এরপর সে হাওয়ার বেগে এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমি প্রথমটা খুব ভয় পেয়ে যাই। তবে কি আমার উপস্থিতি সে টের পেয়ে গেল? হঠাৎ আমার মধ্যে কেউ যেন বলে উঠল, বিপদ আসন্ন। আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলাম। কিছু দূর গিয়ে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যাই। তারপর আর আমার কিছু মনে নেই। ফাদার লক্ষ্য করলেন জেমসের চোখে মুখে আবার সেই ভীতি ফুটে উঠেছে। সত্যি খুব ভয় পেয়ে গেছে ছেলেটা। আতঙ্কের কারণে এক রাতেই তার চোখ গর্তে বসে গেছে, চোখের তলায় কালি পড়েছে যথেষ্ট। ফাদার তার গলায় একটা ক্রস বেঁধে দিয়ে বললেন, কাল প্রভু তোমায় রক্ষা করেছেন, এই ক্রসটা কখনো তোমার গলা থেকে খুলবে না। এতে প্রভুর আশীর্বাদ ধন্য মন্ত্র রয়েছে। সব অশুভ ছায়ার থেকে এটা তোমাকে রক্ষা করবে। কিন্তু তুমি যা বললে সেটা খুব চিন্তার বিষয়। ওরা জেগে উঠেছে। ঈশ্বরের প্রতি জেমসের যে ক্ষোভ, অবিশ্বাস বা বিতৃষ্ণা ছিল সেটা কালকের ঘটনার জন্যই হয়তো এখন অনেকটা প্রশমিত হয়েছে। তাই ক্রস পড়তে আপত্তি করলো না ও। অবাক হয়ে ফাদারকে জিজ্ঞাসা করলো, কারা জেগে উঠেছে? ফাদার বললেন, তুমি এখন বাড়ি যাও জেমস। কাল রাত থেকে তোমার ওপর দিয়ে অনেক ধকল গেছে, আর তোমার বাবারও খোঁজ নেওয়া জরুরি। সবার আগে বাড়ি গিয়ে উনি কেমন আছেন সেটা দেখো। তবে কালকের কথা ওনাকে এখনই জিজ্ঞেস করবে না তুমি। দুপুরের দিকে তুমি এসো, আমি তোমাকে অদ্যপান্ত সব কথা জানাবো। মনে হয় এই শহরের অন্তর্ধান রহস্যের জট আমি কিছুটা খুলতে পেরেছি। ফাদারের নির্দেশ বাধ্য ছেলের মতো পালন করে জেমস। গতকাল রাতে ওই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর একটা অবলম্বন খুঁজে চলেছে সে। তাই হয়তো অজান্তেই চার্চ থেকে বেরোনোর আগে প্রভুর সামনে দাঁড়িয়ে প্রার্থনা করলো জেমস। তা দেখে ফাদারের মুখে একটা প্রশান্তির হাসি ফুটে ওঠে। বাড়ি ফিরে জেমস দেখল তার বাবা সুস্থই আছেন। নিজের ঘরে দরজা বন্ধ করে অজানা সেই কাজ করে চলেছেন যথারীতি। ফাদারের উপদেশ অনুযায়ী জেমস আর ওনাকে কিছু না জিজ্ঞাসা করে নিজের ঘরে চলে গেল। শাওয়ারের গরম জলের নিচে দাঁড়িয়ে ফাদারের ওই কথাটাই ভাবতে লাগলো ও। কারা জেগে উঠেছে? কালকের ওই অলৌকিক ঘটনার অর্থই বা কী? শহরের এতগুলো মানুষ যে হারিয়ে গেল, তার সাথে কি কালকের ওই অশরীরীর কোনো যোগাযোগ আছে? তার বাবাই কি এই সব কিছুর জন্য দায়ী? ফাদার কি সবটা জানেন? মাথা যন্ত্রণায় ফেটে যেতে লাগলো জেমসের। একটু ঘুমের খুব দরকার ওর। তাড়াতাড়ি স্নান সেরে বিছানায় শুয়ে পড়ল, কিন্তু
প্রশ্নগুলো তার পিছু ছাড়ল না। অন্ধকার রাত। জেমস হেঁটে চলেছে শুনশান অন্ধকার এক রাস্তা দিয়ে। দুদিকে দেবদারু গাছের সারি। আরে, এটা তো সেই কবরস্থানে যাওয়ার রাস্তা। ওদিকে কেন চলেছে জেমস? কিছুই জানে না সে। ঘোরের মধ্যে হেঁটে চলেছে। হঠাৎ কালো ধোঁয়াশায় ভরে গেল চারপাশ। সব কিছু অদৃশ্য হয়ে গেল এক মুহূর্তে। আচমকাই জেমসের পথ আটকে দাঁড়ালো একজন। সে কি মানুষ না অন্য কিছু? বাতাসে ভেসে এগিয়ে আসছে জেমসের দিকে। মাটিতে পা পড়ছে না তার। একদম সামনে চলে আসতে আবছায়া আলোর মধ্যে এবার আগন্তুকের মুখ দেখতে পেল জেমস। কি বীভৎস রকমের বিকৃত সেই মুখমণ্ডল। লাল দুটো চোখে পৈশাচিক হিংস্রতা। ঠোঁটের দুপ্রান্তের দন্ত দুটি গরম রক্ত পিপাসায় চকচক করছে। একটা আষ্টে গন্ধে দমবন্ধ হয়ে যেতে লাগলো জেমসের। ঘুমটা ভেঙে যায় জেমসের, আর তারপরেই চমকে ওঠে ও। ওর বাবা একদম ওর মুখের ওপর ঝুঁকে পড়ে ওকে দেখছেন। তাই হয়তো ওর দমবন্ধ হয়ে আসছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়েছে একটু আগে। বিকেল হয়ে যাওয়ায় সারা ঘরে আবছা অন্ধকার ঘনিয়ে উঠেছে ভালো মতোই। সেই আলো আধারিতে বাবাকে ওভাবে দেখে একটু ভয়ই পেয়ে গেল জেমস। ওনার মুখে একটা রহস্যময় হাসি খেলে বেড়াচ্ছে। জেমসকে উঠতে দেখে উনি একটু সরে গেলেন বটে, কিন্তু ওনার দৃষ্টি জেমসের দিক থেকে এক চুলও সরল না। জেমস উঠে বসল। কিছু বলবে বাবা? গতকাল রাত্রে তুমি আমার পিছু নিয়েছিলে কেন? তুমি জানো এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারত? জেকব অন্তত রুক্ষস্বরে কথাগুলো বললেন। তার মুখের হাসিটা মিলিয়ে গিয়ে সেখানে ফুটে উঠেছে এক নিদারুণ বিরক্তি। এই কথাটাই তো আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই বাবা। তুমি অত রাত্রে ওই কবরস্থানে যাও? জেমস পাল্টা প্রশ্ন করে তার বাবাকে। জেমস ভেবেছিল হয়তো এই কথায় তার বাবা রেগে যাবেন, কিন্তু না। তিনি বিষণ্ণ গলায় বলেন, আমি ওখানে যাই তোমার মায়ের সাথে দেখা করতে, কিন্তু তুমি আর ওখানে যাবে না। ফল ভালো হবে না। আমাদের দুজনেরই ঘোর বিপদ হতে পারে, তাই খুব সাবধান। কথাগুলো বলেই তিনি হনহন করে ঘর থেকে বেরিয়ে যান। জেমস চমকে ওঠে। এটা কি বলে গেলেন তার বাবা? মায়ের সাথে দেখা করতে যান মানে? তিনি তো অনেক বছর আগেই মারা গেছেন। কিছুক্ষণ গুম হয়ে বসে রইল খাটের উপর। মাথার ভেতরে সবকিছু ক্রমশ কুলিয়ে যাচ্ছে জেমসের। একটু পরে লাফিয়ে উঠে পোশাক পরে বেরিয়ে পড়ে চার্চের উদ্দেশ্যে। সবকিছু ফাদারকে বলে এসবের একটা যথার্থ কারণ জানতেই হবে আজ ওকে। সব কথা শুনে ফাদার বললেন, আমি যে মিসিং লিঙ্কটা খুঁজে পাচ্ছিলাম না, এখন তোমার কথায় সেটা পরিষ্কার হলো কিছুটা। চার্চে ফাদার জর্জের নিজস্ব কক্ষে ওরা দুজন মুখোমুখি বসেছে। সামনে একটা মোমবাতি জ্বলছে। ফাদারের হাতে বেশ মোটা একটা বই, যার নাম অল অ্যাবাউট অপোজিট ফ্রম গড। কি বুঝতে পারছিলেন না ফাদার? জেমস অবাক হয়ে প্রশ্ন করে। ফাদার বলেন, ওসব কথাই আজ বলবো তোমায়, কারণ এসবের শেষ তোমাকেই করতে হবে। তবে তার আগে একটা কথা, অবিশ্বাসের জাল ছিন্ন করে পূর্ণ বিশ্বাসের সাথে আমার সব কথা মন দিয়ে শোনো। মনে রাখবে, প্রভুর এই বিশাল দুনিয়ায় অতি ক্ষুদ্রই আমরা জানি। এমন অনেক কিছুই আমাদের অগোচরে বিদ্যমান, যার ব্যাখ্যা আমাদের কাছে নেই, কিন্তু তাই বলে যে সেগুলো অবাস্তব এমনটা কখনোই নয়। জেমস ঘাড় সম্মতি জানালে ফাদার ওকে একটা অদ্ভুত প্রশ্ন করেন। ভ্যাম্পায়ার বা ড্রাকুলা কাকে বলে জানো? জেমস বলে, রক্তচোষা বাদুড়, যারা মানুষের রক্ত পান করে। কিন্তু এসব তো গল্প কথা, সত্যি কি এসবের অস্তিত্ব আছে? ফাদার একটু গম্ভীরভাবে বলতে শুরু করেন,
হ্যাঁ, আছে। বিগত সব ঘটনা দেখে ও শুনে আমার দৃঢ় বিশ্বাস বার্মিংহাম শহরে এক রক্তচোষার আক্রমণেই বিপর্যস্ত। ডেভিডের কথা মনে আছে তোমার? ও যেভাবে হঠাৎ করে রক্তশূন্য হয়ে যাচ্ছিল, সেটা দেখে এটা স্পষ্ট যে শুধু গল্প কথাই নয়, ভ্যাম্পায়ার জেগে উঠেছে আর সে রয়েছে এই শহরের কোনো না কোনো গোপন জায়গায়। কিন্তু আমরা খুঁজে পাবো কি করে তাকে? আমরা তো কিছুই জানি না তার সম্পর্কে। ফাদার তার হাতের বইটা দেখিয়ে বলেন, তবে শোনো, আমি এই বইতে যতটা জেনেছি তোমায় সবটা খুলে বলছি। ভ্যাম্পায়ার হলো জীবিত ও মৃতের মাঝামাঝি অবস্থা। মৃত্যুর পর কোনো কারণে আত্মা যদি দেহের বাইরে বেরোতে না পারে, অর্থাৎ আত্মার দেহবন্ধনী ছেড়ে মুক্তি না ঘটলে, সেই মৃতদেহ পরিণত হয় ভ্যাম্পায়ারে। আবার কোনো ভ্যাম্পায়ার যদি স্বাভাবিক জীবিত মানুষের রক্তপান করে তাকে হত্যা করে, তাহলে সেই মানুষটিও পরবর্তীকালে ভ্যাম্পায়ারে পরিণত হয়। এভাবেই ওদের গোষ্ঠী ধীরে ধীরে বেড়ে চলে। ভ্যাম্পায়ারের সাথে মানুষের বড্ড মিল। এই প্রজাতির বিদেহী আত্মারা মানবদেহকে অবলম্বন করেই শিকার করে, তাই এমনি সময় ওদের সাধারণের থেকে পৃথক করা বড়ই কঠিন। ওদের এই পর্যায়ের প্রধান ও একমাত্র চাহিদা হলো জীবিত মানুষের তাজা রক্ত। রাত হলেই ওরা জেগে ওঠে। দেহে জন্ম নেয় মানব রক্তের নিদারুণ তৃষ্ণা। তখন তারা শিকার খুঁজতে মরিয়া হয়ে ওঠে। তাদের আক্রমণ অমোঘ। এছাড়াও এরা চাইলে খুব সহজেই যে কোনো পশু, বিশেষত বাদুড়ের রূপ নিতে পারে এবং অনায়াসে যেখানে সেখানে উড়ে যেতে পারে। এরা অত্যন্ত শক্তিশালী। কোনো সাধারণ অস্ত্রে এদের ঘায়েল করা সম্ভব নয়। প্রকৃতি ও আবহাওয়াকে নিয়ন্ত্রণ করার অসামান্য ক্ষমতার অধিকারী হয় এরা। তাই বলছি, এই শহর এক অচিন্তনীয় বিপদের সম্মুখীন, যার থেকে পরিত্রাণের পথ খুবই দুরূহ। সত্যি কি এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই ফাদার? জেমসের কণ্ঠে এই প্রশ্নটা আর্তনাদের মতো শোনায়। আছে, তবে তা ভীষণ শক্ত কাজ। ফাদার জর্জের কক্ষে মোমবাতির আলোয় মুখোমুখি জেমস ও ফাদার এক গভীর চিন্তায় ডুবে আছেন। বাইরে যে অনেকক্ষণ সন্ধ্যা হয়ে গেছে এবং জেমসকে বাড়ি ফিরতে হবে, তাতে তাদের বিন্দুমাত্র কোনো হুঁশ নেই। ভ্যাম্পায়ারদের অসামান্য ক্ষমতা প্রসঙ্গে ফাদার বলেন, সব কিছু আগে থেকে অনুমান করার ক্ষমতা ভ্যাম্পায়ারদের আরও শক্তিশালী ও অজেয় করে তুলেছে। কেউ যদি তাদের রোধ করার পরিকল্পনা করে আর তার অভিসন্ধি ওরা কোনোভাবে বুঝে যায়, তাহলে সেই লোকটির আর নিস্তার নেই, মৃত্যু নিশ্চিত। ভ্যাম্পায়াররা যাদের রক্তপান করে হত্যা করে, তারা লাভ করে এক অভিশপ্ত জীবন, যে জীবনে কোনো মুক্তি নেই, শুধু রয়েছে তীব্র রক্ততৃষ্ণা। তাহলে কি আমাদের বাঁচার কোনো পথ নেই ফাদার? কোনো উপায় কি নেই ওদের শেষ করার? জেমস কাতর কণ্ঠে প্রশ্ন করে। ফাদার একটু ভেবে বলেন, ভ্যাম্পায়ারদের সামান্য দুর্বলতা রয়েছে। যেমন এদের মৃত শরীর সূর্যালোক সহ্য করতে পারে না, আর তাই দিনের বেলা ওরা কবরের তলায় নিদ্রিত থাকে। পবিত্র ক্রস এবং হোলি ওয়াটার হলো ওদের বিরুদ্ধে যুদ্ধ করার একমাত্র অস্ত্র। এ দুটি ছাড়া অন্য কোনো অস্ত্রে ওদের কাবু করা সম্ভব নয়। তবে এতে ওদের তাৎক্ষণিক প্রতিরোধ সম্ভব মাত্র, পুরোপুরি বিনাশ সম্ভব নয়। ভ্যাম্পায়ারদের বিনাশ করা খুবই কঠিন, তবে উপায় যে একেবারেই নেই তা নয়। এই বইতে একটি উপায় বলা আছে। ফাদারের কথার মধ্যেই জেমস বলে ওঠে, কি উপায়? সেটা যত কঠিনই হোক, আমাদের তা সফল করতেই হবে। ভ্যাম্পায়ার যে মৃতদেহটি অবলম্বন করেছে, কবর খুঁড়ে সেই মৃতদেহ বার করে আগুনে জ্বালিয়ে দিতে পারলেই একমাত্র বিনাশ হবে তারা। তবে মৃতদেহ খুঁজে বের করা মুখের কথা নয়। তীক্ষ্ণ দূরদৃষ্টির সাহায্যে ওরা আগে থেকেই এর অভিসন্ধি বুঝে নেবে। অতঃপর প্রতি পদে পদে
বাধা হয়ে দাঁড়াবে ওরা, আর সেই বাধা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। এটা শুনে জেমস কিছুটা আশ্বস্ত হলো। যতই কঠিন হোক উপায়, একটা তো উপায় আছে। ওর মনে অনেকক্ষণ ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এবার সেটা করেই ফেললো ফাদারকে। আচ্ছা ফাদার, আমি একটা কথা ভাবছি, এই শহরে ওরা জেগে উঠলো কিভাবে? ফাদার একটু চিন্তা করে জেমসের দিক থেকে চোখ সরিয়ে বললেন, কিছু মনে করো না, আমার মনে হয় এসবের জন্য দায়ী তোমার বাবা। কিন্তু বাবা কিভাবে? জেমসের গলায় চরম অবিশ্বাসের সুর, চোখ দুটো বিস্ফারিত। শেষের কথাগুলো উত্তেজনার বশে জড়িয়ে যায়। উনি নিজেই আজ তোমায় বলেছেন তোমার মায়ের সাথে দেখা করতে প্রতি রাতে ওই প্রাচীন সমাধিক্ষেত্রে যান। উনি তোমার মাকে প্রচণ্ড ভালোবাসতেন, আজও ওনাকে ভুলতে পারেননি তিনি। আমার মনে হয় উনি প্ল্যানচেট জাতীয় আত্মা আহ্বান করার কোনো পদ্ধতি শিখেছিলেন। তুমি একদিন বলেছিলে না, তোমার মায়ের মৃত্যুর পর তোমার বাবা কর্মসূত্রে তোমাকে নিয়ে আফ্রিকায় চলে গিয়েছিলেন। আমার বিশ্বাস এই বিদ্যা তিনি সেখান থেকেই আয়ত্ত করেন। তিনি তোমার মাকে আবার ফিরে পেতে চেয়েছিলেন, আর তাই বার্মিংহামে ফিরে এসে উনি তোমার মায়ের সমাধির সামনে বসে তাকে আহ্বান করতে শুরু করেন। তবে ক্রিয়াকলাপে কোনো প্রকার ভুল হওয়ার ফল হয় উল্টো। তোমার মায়ের সাড়া দেওয়ার বদলে জেগে ওঠে অতৃপ্ত ভ্যাম্পায়ার। ফাদারের বিবরণ শুনে জেমস কিছুক্ষণ ভাবলেশীন মুখে মোমবাতির কম্পমান শিখাটির দিকে চেয়ে থাকে। তার যেন পুরো ব্যাপারটা বিশ্বাসই হতে চায় না। শেষ পর্যন্ত তার বাবাই এই শহরের দুর্দিনের জন্য দায়ী। ধীরে ধীরে ফাদারের যুক্তির মর্মার্থ অনুধাবন করতে পারে সে। বার্মিংহামে ফেরা ইস্তক তার বাবার অদ্ভুত আচরণ এবং সারাদিন নিজের কক্ষে বন্ধ থাকার কারণ এবার খুঁজে পায় সে। জড়ানো কণ্ঠে কোনো রকমে বলে, আচ্ছা, সত্যি কি মৃত মানুষ ফিরে আসে? ফাদার বলেন, দেখো জেমস, এসব ব্যাপার সম্পূর্ণরূপে মানুষের বিশ্বাসের উপর নির্ভর করে। সবটা যে একেবারে ভুল সেটা আমি বলবো না। হয়তো সেরকম কোনো বিদ্যার সঠিক প্রয়োগ করলে মৃত মানুষের আত্মা সাড়া দেয় বই কি। তবে এটুকু বলতে পারি, ওদের জগতে হস্তক্ষেপ করাটা সমীচীন নয়, কারণ এই বিষয়টা খুব সংবেদনশীল। সামান্য কিছু ভুলের ফল হয় মারাত্মক, যেমনটা এখানে তোমার বাবার কর্তৃক হয়েছে। মুখ নিচু করে বসে থাকে জেমস। সমস্ত ঘটনার জন্য যে তারাই পরোক্ষভাবে দায়ী সেটা ভেবেই রাগ, দুঃখ আর লজ্জায় তার মুখে কোনো কথা সরে না। ওর মনের অবস্থা বুঝতে পেরে ফাদার ওকে সান্ত্বনা দেন। মন খারাপ করো না জেমস, এখন ভেঙে পড়ার সময় নয়। সবটাই নিয়তির এক নিষ্ঠুর পরিহাস। এখন আমাদের একটাই কাজ, আরও মানুষ হারিয়ে যাওয়ার আগেই ওই ভয়ঙ্কর ভ্যাম্পায়ারের হাত থেকে এই শহরকে উদ্ধার করা। চোয়াল শক্ত হয়ে ওঠে জেমসের। সব কিছুর সূত্রপাত যখন তার বাবার হাত ধরেই হয়েছে, তখন সব কিছু শেষ হবে তার হাতে। সেই পথ যতই শক্ত হোক না কেন, তাকে সফল হতেই হবে। আরও বেশ কিছুক্ষণ ফাদারের সাথে এই ব্যাপারে কথা বলে বেরিয়ে আসে জেমস। তখন সন্ধে পেরিয়ে প্রায় রাত আসন্ন। আকাশের বুকে জ্বলন্ত নক্ষত্রগুলো এক ভয়ঙ্কর রাতের আহ্বানে অধীর প্রতীক্ষা করছে। চার্চ থেকে জেমসের বাড়ি প্রায় ক্রোশ দুয়েক হাঁটা পথ। এতটা রাস্তা জেমসকে একা ফিরতে হবে ভেবেই ফাদার চিন্তায় পড়ে যান। শহরে যা ঘটে চলেছে সেটার পর এই রাতে তিনি কিছুতেই জেমসকে একা বাড়ি যেতে দেবেন না। তাই তিনি বারবার জেমসের কাছে অনুরোধ করেন যে সে যেন এই রাতটা চার্চেই কাটিয়ে দেয়। তারপর সকাল হলে সে বাড়ি চলে যায়। জেমস কিন্তু নাছোড়বান্দা, সে বাড়ি ফিরবেই।
সে অনেক বুঝিয়ে ফাদারকে রাজি করায়, এটা বলে যে তার সাথে ফাদারের দেওয়া মন্ত্রপুত ক্রস রয়েছে, আর তাছাড়া ওর বাবাকেও দেখে রাখা ওর কর্তব্য। অগত্যা ফাদার অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। তিনি বললেন, কোনো বিপদে পড়লেই ওই ক্রসটি ধরে প্রভুকে স্মরণ করো, তিনি তোমায় সব বিপদ থেকে রক্ষা করবেন। সাবধানে যাও। গড ব্লেস ইউ মাই সান। ফাদারের কথাগুলো ভাবতে ভাবতেই হাঁটছিল জেমস। কিভাবে যে তাদের শহরকে এই সাংঘাতিক বিপদ থেকে রক্ষা করা যায়। অজান্তেই তার হাজার রকম সমাধানের চেষ্টা করে চলেছিল তার অবচেতন মন। চার্চ থেকে বেশ কিছুটা দূরে এসে পড়ল জেমস। হঠাৎ তার খেয়াল হলো, যে রাস্তা ধরে ও হেঁটে চলেছে সেটা ওর বাড়ির পথ নয়, এটা সেই শহরান্তে কবরস্থানে যাওয়ার রাস্তা। সে অন্যমনস্ক হয়ে কখন এদিকে চলে এসেছে খেয়াল করেনি একটুও। পিছনে ফিরতে যাবে এমন সময় আচমকা একটা কালো ধোঁয়া জেমসকে ঘিরে ধরল। চারিদিক ক্রমশ অন্ধকার হয়ে যেতে লাগলো। হঠাৎই অত্যাধিক ঠান্ডা হয়ে গেল পরিবেশটা, আর এক কাঁপুনি ধরতে লাগলো তার। দুপুরের ওই ভয়ঙ্কর স্বপ্নটার কথা মনে পড়ে গেল জেমসের। তাহলে কি ওটা কোনো ইঙ্গিত ছিল? ধোঁয়ার মধ্যে কিছুটা দূরে ধীরে ধীরে একটা অবয়ব ফুটে উঠল। ধোঁয়া জমাট বেঁধে সেই অবয়ব মানুষের আকার নিল, কিন্তু সেটা যে মানুষ নয় তা খুব ভালোভাবেই জেনে গেল জেমস। কাঠ হয়ে দাঁড়িয়ে রইল, নড়তে বা পালাতে ভুলে গেছে সে। এক দৃষ্টে তাকিয়ে আছে মূর্তিমান বিভীষিকার দিকে। এবার সেই মূর্তি বাতাসে শরীর ভাসিয়ে এগিয়ে আসতে শুরু করলো ওর দিকে। একদম সামনে আসতে জেমস পরিষ্কার দেখতে পেল তাকে। হ্যাঁ, স্বপ্নে দেখা সেই বীভৎস মুখ এখন চোখের সামনে দেখতে পাচ্ছে। ভ্যাম্পায়ার, লাল লাল দুই চোখ, কি পৈশাচিক দৃষ্টি, ঠোঁটের ফাঁকে খেলা করা ক্রূর হাসিটা জেমসের সারা শরীর আরও ঠান্ডা করে দেয়। ওই ওষ্ঠপ্রান্ত ছিন্ন করে চকচকে রক্তলোলুপ তদন্ত দুটি যেন জেমসের রক্তপানে বদ্ধপরিকর। ও বুঝতে পারে সাক্ষাৎ মৃত্যু সামনে দণ্ডায়মান। জেমসের মাথাটা ঝিমঝিম করতে থাকে। তার পরিণতিও কি শেষে এই অভিশপ্ত মৃত্যু? হঠাৎ ওর বুকে ঝুলন্ত ক্রসটা প্রচণ্ড গরম হয়ে ওঠে। আশ্চর্য হয়ে ও দেখে ধাতব ক্রসটি থেকে একটি উজ্জ্বল আভা ঠিকরে বেরিয়ে আসছে। হতবুদ্ধি জেমস চেপে ধরে ওই তপ্ত ক্রসটিকে। চোখ বুজে এক নিঃশ্বাসে জেসাসকে ডাকতে থাকে সে। বেশ কিছুক্ষণ এভাবে চোখ বুজে প্রার্থনা করার পর জেমস অনুভব করে হাতের ভেতর থাকা ক্রসটি পুনরায় শীতল হয়ে যাচ্ছে, আর ঠান্ডাটাও যেন একটু কম অনুভূত হচ্ছে। মনের সবটুকু সাহস একত্রিত করে চোখ মেলে তাকায় ও। কোথায় সেই কালো ধোঁয়া, আর কোথায় বা সেই ভ্যাম্পায়ার? চাঁদের আলোয় চারিদিক উদ্যাসিত হয়ে আছে, কোথাও কোনো অসঙ্গতির লক্ষণ নেই। জেমস বুঝল তার বিপদ অপসারিত হয়েছে। এই ক্রসটি সত্যি প্রভুর আশীর্বাদ ধন্য। নিশ্চিত মৃত্যুর মুখ থেকে তাকে বাঁচিয়ে ফিরে এনেছে ওই ক্রসটি। মনের সমস্ত অবিশ্বাস ঝেড়ে ফেলে একনিষ্ঠ মনে প্রভুর উদ্দেশ্যে প্রণাম জানালো জেমস। ভয় অনেকটা কমে গেছে তার। মনে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে স্বয়ং প্রভু যখন তার সহায়, তখন এই বিপদ থেকে এই শহরকে সে উদ্ধার করবেই। সন্ধ্যে থেকে যেসব প্রশ্নগুলো তার মনকে জর্জরিত করে তুলেছিল, এই আকস্মিক ঘটনায় সেগুলো অনেকটাই সহজ হয়েছে। কিছুটা নিশ্চিন্ত মনে বাড়ির পথ ধরে সে। সেন্ট্রাল প্রেসিডেন্সি সিমেন্ট্রি, বার্মিংহাম শহরের শেষ প্রান্তের অভিশপ্ত সমাধিক্ষেত্র। সেন্ট্রাল জেল থেকেই সম্ভবত এরূপ নামকরণ। দিনের বেলা এখানকার পরিবেশ থমথমে হলেও রাতের মতো ভয়ঙ্কর নয়। উজ্জ্বল সূর্যের আলো সমস্ত অন্ধকার ছায়াকে জোর করে চাপা দিয়ে রাখে মাটির তলায়। যদিও খুব প্রয়োজন না হলে কেউই এই চত্বরে বিশেষ আসে না, তবে আজ দুজন লোক বেশ কিছুক্ষণ ধরে
এই কবরস্থানে একটা জিনিস খুঁজে চলেছেন। একজন হলো জেমস আর অপরজন ফাদার জর্জ। সকালের প্রাতঃভ্রমণ সেরে আবার চার্চে গিয়েছিল জেমস। ফাদার ওর চিন্তায় যথেষ্ট উদ্বিগ্ন হয়েছিলেন। ওকে দেখে চিন্তিত হলেন অনেকটা। তবে জেমসের দু চোখের গম্ভীর অথচ ছটফটে দৃষ্টি ও উত্তেজিত আচরণ ফাদারের নজর এড়ায় না। তিনি বুঝতে পারেন গুরুতর কোনো ঘটনা ঘটেছে। ওনার কৌতূহল নিবৃত্ত করে জেমস গতরাতের ঘটনা সবিস্তরে বলে ফাদারকে। সব কথা শুনে ফাদার বলেন, ওই কবরস্থানেই সমস্ত রহস্য লুকিয়ে আছে। আর দেরি করা ঠিক হবে না, চলো আমরা এখনই যাই সেখানে। ভালোভাবে পর্যবেক্ষণ করলে কোনো না কোনো সূত্র ঠিক খুঁজে পাবো আমরা, যার থেকে শহরে এই বিপদকে রোধ করা সম্ভব হলেও হতে পারে। সকাল থেকেই এই পরিত্যক্ত কবরস্থানে খুঁজে চলেছে তারা দুজনে, যদি কিছু পাওয়া যায়। তবে প্রায় ঘণ্টাখানেক খুঁজেও তারা এমন কিছুই পেল না যা তাদের আশার আলো দেখাবে। সমগ্র সমাধিক্ষেত্রটাই পুরো ঘাস আর আগাছায় ঢেকে রয়েছে। সমাধির বেদিগুলো প্রকৃতি ও সময়ের আঘাতে এখন মাটিতে মিশে গেছে প্রায়। ফলক ও ক্রসগুলো পড়ে আছে এদিক সেদিকে। সমগ্র সমাধিস্থানটাই যেন মৃত্যুর আঘাতে ভগ্ন প্রায়। পার্থিব কোনো যোগাযোগই আর রাখতে চায় না সে। জেমস সেই রাতে এখানে এসে বাবাকে যেখানে দেখেছিল সেই জায়গাটা তারা তন্ন তন্ন করে খুঁজেও সন্দেহজনক কিছুই খুঁজে পেল না। একটা সমাধি আছে বটে, তবে সেটাও শতাধিক বছর ধরে মানুষের স্পর্শ থেকে বিরত। জেমস একটু ভেবে বলল, ফাদার, আমার মনে হচ্ছে এই সমাধিটা একবার খুঁড়ে দেখা দরকার আমাদের। আমার স্পষ্ট মনে আছে সেদিন বাবা এই সমাধিটার সামনেই বসেছিলেন। আর জেমস থেমে গেল। সেদিনের কথা মনে পড়তেই আতঙ্কে সারা শরীর এই দিনের বেলাতেও শিউরে উঠল একবার। আর এর ভিতর থেকেই কফিন খুলে কেউ বেরিয়ে এসেছিল, তাই তো? জেমসের অসম্পূর্ণ কথার খেই ধরিয়ে দিয়ে বললেন ফাদার। তারপর একটু ভেবে নিয়ে বলেন, আচ্ছা, খুঁড়েই দেখা যাক মাটির গভীরে আমাদের জন্য সত্যি কোনো চমক অপেক্ষা করে আছে কিনা। তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে উঠেছে। আত্মরক্ষার জন্য সাথে করে একটা শাবল নিয়ে এসেছিল তারা। জেমস সেটা দিয়ে মাটি কোপাতে শুরু করলো। ফাদারের মুখ কিন্তু থমথম করছে তখনও। উনি কি কোনো বিপদের পূর্বাভাস পেয়েছেন? এই শতাব্দী প্রাচীন ভগ্ন সমাধিক্ষেত্রের গোপন কথাগুলো জানতে চাওয়ায় এখানকার অশরীরী অধিবাসীরা যে ক্ষুব্ধ হবে সেটাই স্বাভাবিক। তাদের জগতে অনধিকার প্রবেশের পরিণাম যে কতটা মারাত্মক তা তো আর কারোর জানতে বাকি নেই। বুকের ক্রসটা চেপে ধরে এক মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকেন তিনি। জেমসের শাবলের আঘাতে একটু একটু করে মাটি সরে গিয়ে উন্মুক্ত হতে থাকে ঘুণে ক্ষয়ে যাওয়া মেহগনি কাঠের কফিনটা। তার কিছুক্ষণ পর কফিনটা ধরাধরি করে মাটির উপরে তুলে আনলো জেমস। ফাদার সেই কফিনের চারিদিকে ঘুরে ঘুরে একটা মন্ত্র পড়তে লাগলেন। মন্ত্রপাঠ শেষ হলে কফিনের ডালাটা খুলে ফেললেন তিনি। একটা বদ্ধ বাতাস সময়ের বাঁধন খুলে বেরিয়ে আসে ভেতরের জমাট অন্ধকার ছেড়ে। দুপুরে জোরালো রোদ এসে ঝাঁপিয়ে পড়ল কফিনের অন্ধকার গহ্বরে। মাটি খোঁড়ার ফলে হাঁপিয়ে গিয়েছিল জেমস। ফাদারের পাশ থেকে কফিনের ভিতর তাকাতেই হাঁপানি ছাপিয়ে একটা আর্তচিৎকার বেরিয়ে এলো তার মুখ দিয়ে। কফিনের ভেতর শায়িত রয়েছে একটা দেহ। দেখলে মনে হয় যেন কেউ ঘুমিয়ে রয়েছে। সেই দেহ আর কারণ নয়, জেমসের বাবা জেকব অলিভারের। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে বিস্ময় আর আতঙ্কে জেমসের মাথাটা ঘুরে যায়। ফাদার তাড়াতাড়ি তাকে ধরে বসিয়ে দেন একটা গাছের তলায়। তারপর ফাদার নিজেই মন্ত্র পড়ে সেই কফিনের ঢাকনা পুনরায় বন্ধ করে মাটি চাপা দিয়ে দেন। গাছের তলায় বসে ততক্ষণে অশ্রুধারা নেমেছে জেমসের দুগাল বেয়ে। তার বিশ্বাসই হতে চায় না বিষয়টা। সে এইমাত্র যা দেখল সেটা কি সম্ভব? তার বাবার মৃতদেহ যদি এই কফিনে শায়িত থাকে, তাহলে বাড়িতে উনি কে?
তার মাথা ঘুরতে থাকে ক্রমাগত। ফাদার সব কাজ শেষ করে তার পাশে এসে বসেন। জেমসের অশ্রুসিক্ত দৃষ্টি এখনো সেই কবরের দিকে নিবদ্ধ। ফাদার ওর কাঁধে হাত রাখেন। জেমস ধরা গলায় বলে, আমার বাবা? সম্ভবত উনি আর বেঁচে নেই জেমস। একটা দীর্ঘশ্বাস ফেলে জবাব দেন ফাদার। এ হতে পারে না, আপনি ভুল বলছেন ফাদার। আমি তো আজকে সকালেও বাবাকে দেখেছি বাড়িতে। ওকে থামিয়ে দেন ফাদার। এসব কথা এখানে আলোচনা করা উচিত নয়। বিপদের করাল থাবা কোন দিক থেকে আসবে তা সম্পূর্ণ অনিশ্চিত। ফাদার তাই জেমসের তীব্র অনিচ্ছা সত্ত্বেও ওকে কোনো রকমে দাঁড় করান আর চার্চে ফেরার পথ ধরেন। জেমসের মানসিক ভারসাম্য তখনও সুস্থিত নয়। সে বারবার পিছনে ফিরে সমাধিটা দেখতে থাকে। ফাদার ওকে শক্ত করে ধরে হাঁটতে থাকেন। পিছনে একটা জোরালো ধাক্কায় সদ্য চাপা দেওয়া কফিনটার উপর থেকে বেশ কিছুটা মাটি আবার সরে গেল। চার্চে ফিরে জেমসকে প্রভুর সামনে বসিয়ে সামান্য শুশ্রূষা করা হয়, জল খাওয়ানো হয়। প্রাথমিক ধাক্কাটা সামলে একটু ধাতস্থ হলে সব কিছুর ব্যাখ্যা জানতে চায় সে। ফাদার ধীরে ধীরে বলতে থাকেন, আমার আশঙ্কাই সত্যি হলো, তবে এভাবে যে সত্যি হবে তা আমিও ভাবতে পারিনি। তোমার বাড়িতে যিনি আছেন উনি তোমার বাবা নন। তোমার বাবার ভেকধারী এক শয়তান। বলতে পারো তোমার বাবার রূপ নিয়ে স্বয়ং ভ্যাম্পায়ার তোমার বাড়িতে আশ্রয় নিয়েছে। কেন তোমার বাবা সারাদিন ঘরে দরজা বন্ধ করে থাকেন, কেন ওনার আচরণ তোমার অদ্ভুত লেগেছিল, এসবের উত্তর খুঁজতে তো তুমি, তাই না? আজ নিজের চোখে যা দেখলে সেটাই ওই প্রশ্নগুলোর উত্তর। উনি যে তোমাকে বলেছিলেন তিনি রোজ রাতে তোমার মৃত মায়ের সাথে দেখা করতে যান, সেটাও সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, হয়তো জীবিত অবস্থায় তোমার বাবা তোমার মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন কয়েকবার। তখনই সেই সর্বনাশা কাণ্ডটি ঘটিয়ে ফেলেন তিনি। জেগে ওঠে ভয়ঙ্কর রক্তপিপাসু ভ্যাম্পায়ার। আর তোমার বাবাই যে তার প্রথম শিকার তা আর বলার অপেক্ষা রাখে না। বহু পুরনো মৃতদেহ অবলম্বনের সমস্যা বেশি। ওর প্রয়োজন ছিল একটি সদ্য মৃত মানুষের দেহ, যেটি অবলম্বন করে সে হয়ে উঠবে অসীম শক্তিধর। তাই তোমার বাবার মৃতদেহকে ওর নিজের কবরে বন্দি করে হুবহু তোমার বাবার রূপ ধারণ করে আশ্রয় নেয় তোমার বাড়িতে। আর শহরে শুরু হয় নারকীয় হত্যালীলা। ওই শয়তান সারাদিন তোমার চোখে ধুলো দিয়ে ঘর বন্ধ করে লুকিয়ে থাকে, কারণ দিনের বেলায় সে বেশিক্ষণ নিজের রূপ পরিবর্তন করতে পারে না। রাত হলেই কবরস্থানে ফিরে যায় তোমার বাবার মৃতদেহকে অবলম্বন করে, সম্পূর্ণ শক্তিতে বলীয়ান হয়ে শিকার খোঁজার উদ্দেশ্যে উড়ে যায় শহরের দিকে, নিজের অপরিমেয় রক্ততৃষ্ণা নিবারণ করতে। সবটা বলে থামেন ফাদার। একটু পরে অত্যন্ত গম্ভীর ও চিন্তিত কণ্ঠস্বর ধ্বনিত হয়, আমাদের লড়াইটা এখনো আরো শক্ত হয়ে গেল জেমস। ওই শয়তানকে শেষ করার এখন একটাই পথ মাত্র। তোমার বাবার মৃত শরীরকে জ্বালিয়ে দিতে হবে, আর সেই সাথে জ্বালাতে হবে শয়তানটার নিজস্ব মৃতদেহকে। তবেই ওর অতিরিক্ত আত্মার মুক্তি ঘটবে। এছাড়া আর কোনো পথ নেই। কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকে জেমস, তারপর উঠে দাঁড়ায়। টলতে টলতে এগিয়ে যায় বেরোনোর দরজাটার দিকে। ফাদার পিছন থেকে কি যেন একটা বলেছেন তাকে, কিন্তু সেসবে কান যায় না তার কানে ফাদারের একটি কথাই বারবার বেজে চলেছে, যে তোমার বাবার ছদ্মবেশে আছে সে তোমার বাবা নয়, ভ্যাম্পায়ার। তার মাথায় সমস্ত রহস্যের জটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। সে এখন বুঝতে পারছে কেন তার বাবা হোলি ক্রস অরফানেজের খোঁজ নিয়েছিলেন, আর তার ঠিক পরেই কেন ডেভিডের ওই সাংঘাতিক রোগ হয়। হে ঈশ্বর, তার বাবা যদি ওই ভ্যাম্পায়ারকে আহ্বান না করতেন তাহলে তিনি এবং শহরের এতগুলো মানুষ আজ বেঁচে থাকতেন। শোক আর হতাশায় 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল তার চোখ বেয়ে। ধীরে ধীরে বাড়ির দিকে এগোতে থাকে সে।
বাড়ি পৌঁছে সদর দরজায় থমকে দাঁড়িয়ে পড়ে জেমস। ভিতরে ঢুকতে ভয় করছে তার। এতদিন বাড়িতে এক ছাদের তলায় সে আর ভ্যাম্পায়ার একসাথেই বসবাস করছে। এটা ভাবতেই তার সারা দেহে এক শীতল স্রোত বয়ে গেল। আচমকা ওর সামনে দরজাটা দড়াম করে খুলে গেল। খোলা পাল্লার মধ্যে দিয়ে ভিতরের আলো আঁধারি হলঘরটা অস্পষ্টভাবে নজরে এলো তার। ভালোভাবে দেখেও কাউকে দেখতে পেল না, কিন্তু দরজাটা তাহলে খুলল কে? কেউই তো এখানে নেই। জেমস যে সব কিছু জেনে গেছে, সেটা কি জেনে গেল ভ্যাম্পায়ারটা? না, তাকে অত্যন্ত সাবধানী হতে হবে। ফাদারের নির্দেশিত উপায় ভ্যাম্পায়ারকে শেষ করতেই হবে তাকে। মরতে হয় শয়তানটাকে মেরেই মরবে সে, তার আগে কোনোভাবেই ধরা দেবে না। বুকের ক্রসটি চেপে ধরে নিজের ঘরের দিকে এগিয়ে যায় জেমস। আজকের মতো এখানেই শেষ করলাম। হান্টেড স্টোরিজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে দেরি না করে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে ছদ্মবেশী মৃত্যুদূতের অন্তিম পর্ব এবং আমাদের আগামী ভিডিওগুলির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছয় সবার আগে। সবাই সুস্থ থাকুন আর ভালো থাকুন। ধন্যবাদ।